আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আজ আমি আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি বিপিএসসি 111-ই ইউনিট 5-6 সম্পর্কে আলোচনা করব বলে। এর আগে তাহলে 1, 2, 3, 4 এই ইউনিটগুলি হয়ে গেছে এবং এই যে প্রত্যেকটি ইউনিটে আমরা কি দেখেছি যে একটা এই বিশেষ করে এই পুস্তকটিতে কিসের উপরে হাইলাইট করা হয়েছে না যে সকল কালজয়ী দার্শনিক আছেন তাদের মতাদর্শ যা মানুষকে এনলাইটেন করে, মানব সভ্যতাকে একটা নতুন দিশা দেখায়। এই যে আমরা মুনি ঋষির কথা বলি, কেন বলি? মহাপুরুষদের কথা, তাদের সকালবেলা উঠে তাদেরকে প্রণাম জানাই। কেন জানাই? কারণ তাদের বাণী আমাদের জীবনের চলার পথে পাথেয় এবং সেখান থেকে যে গীতা রাত্রিবেলা বা সকালবেলা, অনেকে সকালবেলা উঠে গীতা পড়েন, অনেকে রাত্রে শুতে যাওয়ার আগে গীতা পড়েন। কেন পড়েন না, গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন সেটা আমাদের বেঁচে থাকার একটা সঞ্জীবনী শক্তি। এবারে এই গীতা কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তার মানে এই যে নানান যে গ্রন্থ আছে যেগুলো সেই সময় সেই যুগে লেখা হয়েছিল, পরবর্তীকালে তার অনেক ইন্টারপ্রিটেশন হয়েছে এবং এই ইন্টারপ্রিটেশন আমি এর মধ্যে আলোচনা করেছি যে এই ইন্টারপ্রিটেশন কিন্তু ভালোর জন্য। কারণ যে গ্রন্থ নিয়ে কোনো আলোচনা হয় না, কোনো ক্রিটিসিজম হয় না, সেই গ্রন্থটা কি নির্জীব হয়ে থাকে, তা কালের সীমারেখা অতিক্রম করতে পারে না, একেবারেই পারে না, এবং সেটা সে সময়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে। কারণ সেটা নিয়ে মানুষের তো কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আজও রামায়ণ নিয়ে ইন্টারেস্ট আছে, মহাভারত নিয়ে ইন্টারেস্ট আছে, আজও আমাদের যে বাইবেল নিয়ে বা আরো অনেক যে সমস্ত গ্রন্থ আছে সেগুলোকে শুধু ধর্মগ্রন্থ ভাবে দেখলে চলবে না, সেগুলো আমাদের সমাজের আয়না। কেন আজও শ্রী চৈতন্যের বাণী আমাদেরকে এত আপ্লুত করে, কেন মীরাবাইয়ের ভজন আমাদেরকে এত আপ্লুত করে, এসব সুফি সাধকদের যে সমস্ত বাণী। এটার কারণ কি, যে যেটা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে যত মত তত পথ, তার মানে একটা সমন্বয়, একটা সমন্বয়। আপনি যদি একাল সেকাল এবং সারা পৃথিবী, irrespective of language, irrespective of country, irrespective of time, আপনি যদি দেখেন কোথায় যেন একটা কোনো সমন্বয়ের সূত্র পাওয়া যাচ্ছে। এবং সেই কারণে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং
আরো মহান যে সকল দার্শনিক আছেন, আমাদের ভারতীয় দর্শনেও যারা দিকপাল আছেন, আজও তাদের নাম এক বাক্যে এক সারিতে তাদের নাম উচ্চারিত হয়। তারা তাদের নিজেদের মতাদর্শ, নিজেদের জীবন দর্শন থেকে বিভিন্ন মত প্রদান করেছেন। একটা জিনিস মনে রাখবেন, যেটা আমি আগেও বলেছি, সোক্রেটিসের উক্তি কিছু কিছু ক্ষেত্রে প্লেটো তাকে রেফিউট করেছেন, অ্যারিস্টটল প্লেটোকে রেফিউট করেছেন। রেফিউট করতে পারেন, কিন্তু তাকে একেবারে নস্যাৎ করে দেওয়া বা সেই ইন্টারপ্রিটেশনটাকে নিয়ে যদি কেউ বলেন যে তারটা একেবারে ভুল ছিল, ওনারটা ঠিক, সেটা কিন্তু ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের যে দর্শনের অবমাননা করা হয়। কেন না, আগের দিনও আমি আলোচনা করেছি এবং বলেছি, প্রত্যেকের পর্যবেক্ষণ, তার বিচার বিশ্লেষণ এবং তার যে পরিধি সীমানা, সেই সময়কার রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি কেমন ছিল, সেই কনটেক্সটে কিন্তু তিনি তার অভিমত প্রদান করেছেন। প্লেটো যখন আবির্ভূত হয়েছিলেন, সেই সময়টা অ্যাথেন্সের পক্ষে খুবই খারাপ ছিল। পেলোপোনেশিয়ান যুদ্ধে অ্যাথেন্সের পরাজয়, এবং প্লেটোর মনে হয়েছিল যে এর জন্য গণতন্ত্রই দায়ী। এটা হতে পারে প্লেটোর এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেউ বলতে পারেন, কোনো বিশ্লেষক, কোনো গবেষক, এটা প্লেটোর দৃষ্টিভঙ্গির ভুল ছিল। কিন্তু তিনি যে সময়টাকে অতিক্রম করেছেন, সেই সময়টাকে কিন্তু ভুলে গেলে চলবে না। কাজে সব সময় মনে রাখতে হবে যে গুটি কয়েকজন মহাপুরুষ ব্যতীত কেউ কালের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারেন না। আর রাষ্ট্রবিজ্ঞানীদের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে যারা দর্শন লিখেছেন, সেই দার্শনিকরা তো নয়, কারণ তারা সমাজকে, রাষ্ট্রকে একেবারে আয়নার মতন দেখেছেন, একেবারে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন সেই সময়কালটাকে, সেখানকার মানুষকে, তার সরকারকে, সেখানকার যে বিভিন্ন সরকারি গভর্নমেন্টের যে সমস্ত অঙ্গ রয়েছে, স্টেট, সিটিজেনশিপ ইত্যাদি বিষয় নিয়ে যে প্লেটোর আলোচনা, কিছু কিছু ক্ষেত্রে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্লেটোর অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে অ্যারিস্টটল তার মতবাদ দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে, যেমন সিটিজেনশিপ, এখানে আমরা কি দেখছি যে প্লেটো নারীদের সম্মান করেছিলেন এবং তিনি কি বলেছিলেন, যে
নারীদের কোনোভাবেই পুরুষের অধীনে থাকা উচিত নয়। কি বলেছিলেন যে ফিলোসফার কিং, তার কোনো পরিবার থাকবে না, এবং যেটা ভার্চু, জাস্টিস, এই যে বিষয়গুলো, এগুলো একটা শাশ্বত রূপ প্লেটোর কাছে ছিল। অর্থাৎ মানুষের এথিক্যাল ভ্যালুস গুলোর উপরেই প্লেটো জোর দিয়েছিলেন। আর প্লেটো সক্রেটিস এবং তার যে শিষ্য, তার মধ্যে কথোপকথনের ভিত্তিতেই তিনি তার যে মতাদর্শ, তার প্রিন্সিপাল গুলোকে সাজিয়েছিলেন। তার মধ্যে আমি সেই গুহার সেই গল্পটা বলেছিলাম, এবং সেখানে আমরা কি দেখছি, আজকের যুগে দাঁড়িয়ে আমরা যদি বলি আরে লোকটা কি বোকা, সে নিজে বাইরে বেরিয়ে এসে এনলাইটেনড হয়েছে এবং মুক্তির আলো খুঁজে পেয়েছে, তাহলে সেই লোকটা আবার সেই অন্ধকার গুহার মধ্যে ফিরে যাবে? এর মধ্যে জাস্টিসটা কোথায়? সেই সত্যটা কোথায়? সেই ধর্ম কোথায় এর মধ্যে? কিন্তু যদি খুব সূক্ষ্মভাবে বিচার করা যায়, আমি খুব একটা সহজ কথা বলছি। একজন পিতামাতা সারা জীবন অত্যন্ত দুস্থ তারা, কিন্তু নিজের সব কিছু বিক্রি করে তারা তাদের সন্তানকে মানুষ করলেন, তাকে বিদেশে পাঠালেন। সেখানে গিয়ে সে অনেক টাকা রোজগার করল, কিন্তু বিদেশে গিয়ে সে তার বাবা মাকে ভুলে গেল, এবং বাবা মা সেই বস্তির জীবনের মধ্যে অর্ধাহারে যে কিভাবে জীবন কাটাচ্ছে, কত অসুস্থ হয়ে বিনা চিকিৎসায়, তার কথা সে একেবারেই তাদের কথা ভুলে গেল। কারণ সে তো একটা নতুন জীবন পেয়েছে, আলোর দিশা পেয়েছে। তাহলে বলুন তো আপনারা, আপনাদের আমি প্রশ্ন করছি, সে কি জাস্টিস করলো? তার কি উচিত ছিল? তার উচিত ছিল মনুষ্যত্ব কি বলে, সেই মনুষ্যত্বের পূজারী কিন্তু সক্রেটিস, প্লেটো, তারা মনুষ্যত্বের জয়গান গেয়েছেন। মনুষ্যত্ব কি বলছে? যে তুমি তোমার বাবা মা নিজেদের ত্যাগ করে, আত্মবলিদান করে তোমাকে মানুষ করেছে, কাজে তাদের সুন্দর রাখার দায়িত্ব তোমার। আইদার তুমি তাদেরকে তোমার কাছে নিয়ে এসো সসম্মানে, বা সেখানেই নিজের দেশেই তাদের একটা সুন্দর ব্যবস্থা করে দাও। এই কাহিনীর মধ্যে, গুহার কাহিনীর মধ্যে কিন্তু এই প্রতিধ্বনি রয়েছে। অর্থাৎ আমি বেরিয়ে গেলাম, আমি ভালো রইলাম, কিন্তু বাকিরা সবাই খারাপ রইল। এইটা মনুষ্যত্ব নয়। রবীন্দ্রনাথের কথায় সবাইকে নিয়েই যে চলা, যারা পিছিয়ে পড়া, যারা শিক্ষার আলো পায়নি, তারা তোমাকে নিচে টেনে ধরবে। কাজে তাদেরকে টেনে তুলে যদি তাদেরকে নিয়ে তুমি নেতৃত্ব দিয়ে চলতে পারো, তবেই তুমি মহৎ ব্যক্তি। এই যে কথাগুলো,
আমরা কোথা থেকে শিখেছি? আমরা যেমন আমাদের বিভিন্ন গ্রন্থ থেকে শিখেছি, ঠিক একইভাবেই এই মহান দার্শনিকদের কাছ থেকে শিখেছি। তাদের মধ্যে নানান রকম কিছু কিছু ডিফারেন্স থাকতে পারে। যেটা বললাম, প্লেটো সঙ্গে অ্যারিস্টটলের কি ডিফারেন্স? প্লেটো যে স্কুল, যে একাডেমি, সেখানেই কিন্তু অ্যারিস্টটল সেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং প্লেটোর সঙ্গে তার ভাব বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, যেটা আমি মেনশন করেছি রাফায়েলের একটি চিত্রের মধ্যে সেটা তুলে ধরা হয়েছে। কিন্তু প্লেটো যেটাকে সবসময় একটা ঊর্ধ্ব লোকের কথা চিন্তা করতেন, অর্থাৎ বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, সবসময় এই বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে কিন্তু রাষ্ট্র আর সরকার চলে না। কখনো কখনো মেটেরিয়ালিস্টিক জগৎটা নিয়েও ভাবতে হয়। সেই মেটেরিয়ালিস্টিক জগৎ তাহলে এই স্পিরিচুয়াল বা এথিক্যাল ভ্যালুজের পাশাপাশি মেটেরিয়ালিস্টিক যে ইম্পর্টেন্সটা, সেটা কিন্তু অ্যারিস্টটল বুঝেছিলেন। আর কি, প্লেটো যে রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি একজন ফিলোসফার কিং এর কথা বলেছিলেন, সেই ফিলোসফার কিং যিনি ন্যায়ের মানদণ্ড তার হাতে এবং তিনি এনলাইটেন্ড একজন ব্যক্তি, তিনি তার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার অত্যন্ত এতই বেশি যে তিনি তার সমাজকে, তার রাষ্ট্রকে পরিচালিত করতে পারেন। কিন্তু অ্যারিস্টটল অনেকটা মডার্ন উক্তি দিয়েছেন। তিনি এখানে প্লেটোর কথাকে আমরা শুধু তাহলে ফিলোসফার কিং মানে আমরা রাজতন্ত্রের কথা দেখছি, তিনি অলিগার্কিকে পছন্দ করেননি, তিনি অ্যারিস্টোক্রেসির পক্ষে প্লেটো তিনি মত দিয়েছিলেন, সম্ভ্রান্তদের শাসন, এবং এমন শাসন যেটা সবার জন্য নয়, সবাই সবকিছু রিপ্রেজেন্ট করতে পারবে না। কারণ ওই যে বলেছিলাম, গুচ্ছ বিদ্যা আর সাধারণ বিদ্যা, সেই বিষয়টা, যে বিদ্যা সর্বসাধারণের জন্য, সেই বিদ্যাটার একরকম, সেটার একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে। তারপরে প্লেটো যেটা বলেছিলেন, তারপরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে হায়ার এডুকেশনে যেতে হবে। একইভাবেই কিন্তু অ্যারিস্টটলও তার যে দিনপঞ্জিটাকে ভাগ করে নিয়েছিলেন দিন এবং রাতের হিসাবে। একটা সময় তিনি এমন ছাত্রদের পাঠ দিতেন যেটা নর্মাল সবার জন্য, কারণ তিনি জানতেন যে এদের বুদ্ধিবৃত্তি সীমাবদ্ধ। কিন্তু আরেকটা সময় তিনি কি করতেন, যাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই সত্য অন্বেষণের যে উদগ্র ইচ্ছাটা রয়েছে, সেইটার মনে করে তিনি সেই সকল ছাত্রকে আবার আলাদা একটা ব্যাচ করেছিলেন। এখন যেমন ব্যাচ হয় না, ভালো ছাত্র খারাপ ছাত্রর ব্যাচ হয়, ভালো ছাত্রদেরকে আইএএস আইপিএস এইরকম ভাবে তৈরি করে সমস্ত কোচিং সেন্টার গুলো। অ্যারিস্টটল অনেকটা তার মানে আমি দেখতে পাচ্ছি আমরা যে অ্যারিস্টটল অনেক মডার্ন, এবং
এখানে কিন্তু অ্যারিস্টটল কোনো ফিলোসফার কিং এর কথা বলেননি। তিনি রাজতন্ত্রকে ভালো বলেছেন, তিনি অ্যারিস্টোক্রেসিকে ভালো বলেছেন, কিন্তু তার ফিলোসফার কিং, প্লেটোর ফিলোসফার কিং যেরকম একেবারে আদর্শবান, সেই বিষয়টা তিনি একেবারেই উল্লেখ করেননি। বরং তিনি মিডল ক্লাসের যে গভর্নমেন্ট তার কথা বলেছেন। তাহলে মিডল ক্লাস গভর্নমেন্টটা কি? একটা মাঝামাঝি একটা সীমারেখা, যে অলিগার্কি বা অটোক্রেসি তার আর যে গণতন্ত্র, দুটোর মাঝের একটা জায়গা। এরা মেজরিটি এবং এদের অল্প অল্প ওয়েলথ থাকবে এবং এদের পাণ্ডিত্য থাকবে, কিন্তু এরা এই অলিগার্কসদের মতন বা অটোক্র্যাটসদের মতন এরা অত সবাইকে বঞ্চিত করে আমি শুধু সমস্ত ওয়েলথকে কুক্ষিগত করব, এই যে আকাঙ্ক্ষাটা, এটা তাদের মধ্যে থাকবে না। এটার উপরই তিনি জোর দিয়েছেন। আর কি? তিনি গুড, এখানে কিন্তু অ্যারিস্টটলের মধ্যে কিন্তু প্লেটোর প্রতিধ্বনি দেখতে পাচ্ছি। তিনি গুড গভর্নমেন্ট তাকেই বলছেন যে গভর্নমেন্ট দশের কথা চিন্তা করে, অর্থাৎ দেশের মানুষের কথা চিন্তা করে, এবং যেখানে অধিকাংশ মানুষ তারা ফলোয়ার অফ জাস্টিস, অর্থাৎ তাদের মধ্যে এথিক্যাল ভ্যালুস রয়েছে এবং মূল্যবোধ রয়েছে, তারা করাপ্টেড নয়। বাস্তবিকই আজকের ইন্টারন্যাশনাল রিলেশনটার দিকে যদি আমি তাকিয়ে দেখি, তাহলে আমি কি বলবো? আমি কি এদেরকে ভবিষ্যৎ দ্রষ্টা বলবো না? এদেরকে সত্য দ্রষ্টা বলবো না? তারা কোন যুগে লিখে গেছিলেন বলুন তো, যে একটা সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে বেসিক স্ট্যান্ডার্ড, ভিত্তিটা কি? মরালিটি। যে রাজা বা যে শাসক, যে রাষ্ট্রপ্রধান ইমমরাল হবে, তার রাজ্যটা, তার রাষ্ট্র রসাতলে যাবে। কারণ সেখানে কিছু মানুষ অনেক অনেক সুখ সুবিধা পাবে, অনেক টাকা পয়সার ওয়েলথের অধিকারী হবে, আর অধিকাংশ মানুষ তারা সমস্ত স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হবে। এর ফলে কি হবে? এর ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে এবং সেই ক্ষোভ থেকে একদিন রেভলিউশন ধুমায়িত হবে এবং এই রেভলিউশন গুড গভর্নেন্সকে পুরো নষ্ট করে দেবে। অ্যারিস্টটল এই রেভলিউশনারি সিচুয়েশনের কথাও বলেছেন। তিনি অনেক নিয়ম কানুনের কথা বলেছেন, যে রাষ্ট্র পরিচালনা করতে কি করতে হয়, গুড গভর্নমেন্ট পরিচালনা করতে কি করতে হয়, সিটিজেনশিপ কার কাকে কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত না। যেমন তার মতে কেউ এলো, এসে বসবাস শুরু করলো, তাকে নাগরিকত্ব দেওয়া যায় না। কিংবা কোনো শ্রমিক, কোনো কৃতদাস, তাকে নাগরিকত্ব দেওয়া যায় না। কিংবা অত্যন্ত ইয়াং এজ বা মিলিটারিতে একেবারে ইয়াং এজে ঢুকেছে, তাকে নাগরিকত্ব দেওয়া যায় না, উইমেনদের দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় থেকে কেউ কোনো অনারারি কোনো উপাধি পেল,
তাকে দেওয়া যায় না, খুব বৃদ্ধদের দেওয়া যায় না। শ্রমিকরা দেশের জন্য অত্যন্ত এসেনশিয়াল, তাহলে তাদের কেন আমি নাগরিকত্ব দেব না? উনি বলছেন যে ভালো সরকার তারা বুদ্ধিবৃত্তি রয়েছে এরকম নাগরিক চায়, যারা দেশের জন্য, যারা দেশের নিড, যাদের জন্য, তাদেরকে আমার প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু তাদেরকে তাদের নিড ফুলফিল করে, তারা আমার নিড ফুলফিল করার জন্য, কিন্তু আমি তাকে নাগরিকত্ব দিতে পারি না। নাগরিকত্ব দিতে গেলে তার অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, এবং যে সমস্ত সন্তানরা যারা কোনো অ্যাথেন্সের কোনো বাসিন্দার থেকে তারা জাত, তারাই একমাত্র অ্যাথেন্সের নাগরিক হতে পারে, কোনো ফরেনার নয়। মেয়েদেরও নারীদেরও হওয়ার কোনো অধিকার নেই। তাহলে এখানেই কিন্তু আমি দেখছি কি, আপনারা দেখুন, আপনারা আগের দিনের সঙ্গে একটুখানি কম্পেয়ার করুন, তাহলে মানে প্লেটোকে তো উনি অনেক রেফিউট করেছেন, কিন্তু এই যে এখন যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছে, নারীবাদের কথা বলা হচ্ছে, তাহলে যদি আমি সেই দৃষ্টিকোণ থেকে অ্যারিস্টটলকে দেখি, তাহলে তো উনি একেবারে এখনকার কোণ থেকে ওনাকে যদি আমরা কেউ দেখতে চাই, তাহলে তো উনি অনেক নিচে তার স্থান। কিন্তু ওই যে বললাম, নিচ ওপর ওভাবে হয় না। তিনি তার দৃষ্টিতে তিনি যা দেখেছিলেন, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, যুক্তি, অন্তর্দৃষ্টি, অর্থাৎ সত্য অন্বেষণের দৃষ্টি, এবং ভাষা, ল্যাঙ্গুয়েজ, এগুলোর ওপর কিন্তু অ্যারিস্টটল জোর দিয়েছেন। তাহলে প্লেটো তিনি নারীদের অনেক সম্মান করেছিলেন, সেইটার কোথায় যেন খামতি আমরা অ্যারিস্টটলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হতেই পারে যে একটা মানুষ কখনোই সর্বদিক থেকে তিনি কখনো একেবারে A++ পেতে পারেন না, তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কিন্তু যা তিনি বলে গেছেন, অ্যারিস্টটল যে কথাগুলো বিশেষ করে সরকার সম্বন্ধে, গুড গভর্নমেন্ট সম্পর্কে, স্টেট সম্পর্কে যে সকল উক্তিগুলি করে গেছেন, সেগুলি কিন্তু আজকের আধুনিক পৃথিবীর প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু তাকে আমরা কোনোভাবেই আমরা নেগলিজেবল মনে করতে পারি না, ইগনোর করতে পারি না, বরং আমরা বলতে পারি যেটা এটা যেন একটা প্রিকারসর অফ দ্য মডার্ন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। তিনি যে দিশাটা, যে টর্চ তিনি জ্বালিয়েছিলেন, বা তারও আগে সোক্রেটিসের যে অবস্থা, সেটা কিন্তু তিনি অনেক বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিলেন, কিন্তু সেই তার মানে কি, তিনি যে বিপর্যয়ের মধ্যে ছিলেন, তার লেখনের মধ্যে তো সেই বিপর্যস্ত পরিস্থিতি তার প্রতিফলন হবেই। কিন্তু তার থেকে অ্যারিস্টটল আরো অনেক পরে অনেক বেটার পজিশনে ছিলেন। কাজে তিনি তার পুরনো যারা পূর্বসূরি যারা
তাদের যে মতবাদের সঙ্গে তুলনা করে তার জীবন দর্শন দিয়ে তিনি যা দেখেছেন সেটা তিনি তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি অ্যারিস্টটল কিন্তু বিভিন্ন দিক থেকে আলোচনা করেছেন। তিনি সায়েন্স নিয়ে আলোচনা করেছেন, বিজ্ঞান নিয়ে, এবং তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি ল নিয়ে আলোচনা করেছেন। তিনি পলিটিক্স সায়েন্সেরও যে একটা পলিটিক্সেরও যে সায়েন্স হতে পারে, সেই সায়েন্স অফ পলিটিক্স, সেই সায়েন্স অফ পলিটিক্স নিয়ে আলোচনা করেছেন। এবং এই সায়েন্সটা কি, মানুষের যে সত্য অন্বেষণ, এবং এটা যেটা আমরা প্লেটোর মধ্যে দেখতে পাচ্ছি, প্লেটো বলেছিলেন যে একটা আনচেঞ্জেবল একটা সিচুয়েশন, কিন্তু কোনোটাই তো সমাজ তো চলছে, সেটা কি করে একটা আনচেঞ্জেবল থাকবে? কিছু ন্যাচারাল ফেনোমেনা, সেগুলো যেমন সূর্য চন্দ্র, কিন্তু তার মধ্যেও কত রকম উপাদানের পরিবর্তন হচ্ছে, গ্যাসীয় উপাদানের পরিবর্তন হচ্ছে, আমরা আমাদের খালি চোখে বুঝতে পারছি না, সায়েন্টিস্টরা বুঝতে পারছেন। এই নেচারের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট পরিবর্তন হয়ে চলেছে। কাজে কোনো কিছু আনচেঞ্জেবল নয়, কোনো কিছুই শাশ্বত নয়। কাজে এই বিজ্ঞান সেই সমাজের সেই যে চেঞ্জেবল যে সিচুয়েশন, সেটাকেই কিন্তু তুলে ধরে। এইভাবে আমরা দেখছি যে স্টেট, গুড গভর্নমেন্ট, সিটিজেন সম্পর্কে 5-6 ইউনিটে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি আলোচনা করেছেন। এবার আমরা আমাদের ইয়েতে আসবো, কথাতে আসবো, ভেতরে আমরা কি লিখেছি, যে 5 আর 6 আমরা কি দেখছি, যে প্রথমে যেটা আমরা দেখেছি যে প্রথম জীবনে একটা ছোট বিবরণ দেওয়া হয়েছে অ্যারিস্টটলের আর্লি লাইফ, যে তিনি যখন খুব ছোট তখন তার পিতামাতার দেহান্ত হয়েছিল। তার যে ভগ্নিপতি, তিনি তাকে এই প্লেটোর একাডেমিতে নিয়ে এসেছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষিত করার জন্য। কারণ প্লেটোর একাডেমি তখন একটা বিরাট একটা খ্যাতনামা, সেখানে প্লেটোর সংস্পর্শে এসে তিনি অনেক কিছু শিখেছিলেন। এবং প্লেটোর যুক্তির সঙ্গে তার যুক্তির অনেক জায়গায় অমিলও হয়েছিল। এবং সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, বিখ্যাত যে রাফায়েলের যে চিত্র, যে প্লেটো আর অ্যারিস্টটলের যে আলোচনা হচ্ছে, সেখানে আমরা দেখছি যে প্লেটোর হাতটা উপরের দিকে, আর অ্যারিস্টটলের এক হাতে হচ্ছে এথিক্স, আর আরেক হাতে তিনি হাতটা সামনের দিকে করে আছেন। মানে মনে হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই মর্তের পৃথিবীটাকেই যেন তিনি ইন্ডিকেট করছেন। এবং এখানে তাহলে দেখতে পাচ্ছি কি, যে প্লেটো ঊর্ধ্বলোকের, অর্থাৎ বিয়ন্ড দ্য আর্থ, অর্থাৎ এই যে আনচেঞ্জেবল একটা স্পিরিচুয়াল, প্লেটো সবকিছুতে একটা স্পিরিচুয়ালের উপর গুরুত্ব, কিন্তু অ্যারিস্টটল স্পিরিচুয়ালের সঙ্গে সঙ্গে বাস্তবকে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকেও কিন্তু তিনি একেবারে ইগনোর করেননি। এবং সব থেকে বড় যেটা, তিনি ম্যাসিডোনিয়ান বীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন, সেই জন্যই আলেকজান্ডার এত তিনি সব কিছুতে তার একটা আগ্রহ ছিল। লাইসিয়াম নামক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং একটি গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেছিলেন অ্যারিস্টটল। এবং সেখানে তার যে পাঠ্যক্রম যেটা তিনি নির্দেশ করেছিলেন, তার মধ্যে তিনি এমন এমন বিষয়গুলি দিয়েছিলেন যেটার দ্বারা একটা সর্বাঙ্গীন উন্নতি হয় যে ছাত্রদের, রাজনীতি, মনস্তত্ত্ব, নীতিবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, যুক্তিবিদ্যা, অলংকার ইত্যাদি। এবং প্লেটোর মতন তিনি ফর্মের কথা বলেছেন। এছাড়া ভার্চু, যে গুণাবলী মানুষের, স্টেট, গভর্নমেন্ট, সিটিজেনশিপ নিয়ে কথা বলেছেন, যেটা 6-এ রয়েছে। তার মতে মানুষ যা দেখছে তার থেকে জ্ঞান আহরণ করছে। স্বাভাবিক, পারসেপশনটা একটা বড় জিনিস, কিন্তু পারসেপশনটা
সঙ্গে অনুভূতির একটা যোগ আছে। আমি আমি যা দেখছি আরেকটি লোকও তাই দেখছে, কিন্তু আমার দেখার সঙ্গে তার দেখার তফাৎ কি করে হচ্ছে, সে কি করে ইন্টারপ্রেট করছে, কারণ তার যে অন্তর্দৃষ্টিটা আমার থেকে আলাদা, তাহলে তার অনুভূতি আমার থেকে আলাদা এবং তার যুক্তি বিচার বুদ্ধি পর্যালোচনা করার ক্ষমতা আমার থেকে আলাদা। এবং এখানেই কিন্তু দুটো মানুষের দেখার মধ্যে পার্থক্য হয়ে যায়। ক্লাসে স্যার সবাইকেই একই রকম পড়ায়, কিন্তু পরীক্ষাতে গিয়ে দেখা যায় যখন রিপ্রেজেন্ট করছে খাতায়, তখন এক একজন এক এক রকম ভাবে লিখছে, ওই যে তার নিজস্ব যে অ্যানালিসিস সেটা যুক্ত হয়ে যাচ্ছে। অ্যারিস্টটল তার মেটাফিজিক্সের বুক 7-এ তিনি ফর্ম সম্পর্কে আলোচনা করছেন। তিনি প্লেটো যে এই ফর্মের যে তত্ত্ব দিয়েছেন তাকে তিনি রিজেক্ট করছেন, রিজেক্ট করে বলছেন ম্যাটার বা বস্তু ছাড়া তো ফর্মের কোনো অস্তিত্ব নেই, ম্যাটার ছাড়া ফর্মের কি মূল্য আছে। আমি একটা টেবিলের কথা বললাম, কিন্তু টেবিলটার সঙ্গে সঙ্গে টেবিলটা কি দিয়ে তৈরি সেটা তো অবশ্যই আসবে। আবার আমি একটা ইমারতের কথা বললাম, ইমারতটা ইট দিয়ে তৈরি না পাথর দিয়ে তৈরি সেটার কথাও আসবে, অর্থাৎ ফর্ম আসবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাটার আসবে, তার সঙ্গে সঙ্গে শেপ আসবে। কাজে এই তিনটাকে কিন্তু বাদ দেওয়া যায় না। তার নিকোমেচিয়ান এথিক্স অ্যান্ড ইউডেমিয়ান এথিক্সে তিনি ভার্চুয়ের উল্লেখ করেছেন, সেখানে তিনি গুড এর কথা বলেছেন বা শ্রেয়, এই শ্রেয়র অন্বেষণ করতে গিয়ে তিনি হায়েস্ট গুডের কথা বলছেন, মানে সর্বোচ্চ যে ভালোটা। তিনি বলছেন কোন শুভ কাজ করার জন্য ভার্চু মানে আমাদের মধ্যে যে গুণটা আছে ভালো গুণ তার প্রয়োজন আছে, এবং একজন যুক্তিবাদী আত্মা এই ভার্চু অনুসারে কোনো শুভ কাজ করতে পারে। যে আত্মা অশুভ, অর্থাৎ যে আত্মার মধ্যে মলিনতা আছে, কু আছে যার মধ্যে, সে কি সেই ভার্চুর পথ নিতে পারবে না, পারবে না। তার খারাপটা যে খুনি, সে খুনের পথই নেবে, কিন্তু তার মধ্যে যদি কোনোভাবে সেই শুভ বুদ্ধিটাকে যেমন আমাদের বাল্মীকি হয়েছিলেন, রত্নাকর থেকে তিনি বাল্মীকি হয়েছিলেন, কিন্তু এখানে একটা কাজ করেছিল একজন কে, নারদ আর বিশ্বামিত্র কাজে, এবং তাতেই তিনি ভার্চুর রাস্তাটা নিয়েছেন। অ্যারিস্টটল কি মনে করছেন যে ভালো থাকাটা সৌভাগ্য, একজন গাড়ি রয়েছে বাড়ি রয়েছে সব রয়েছে, মানে সৌভাগ্যতার উপচে পড়ছে, কিন্তু অ্যারিস্টটল বলছেন যে এইটা কিন্তু বাই চান্স আসে না, যে ও বাই চান্স এসে গেছে, আমি পড়াশোনা করলাম না, আমি বাই চান্স আমি 100-তে 100 পেয়ে গেলাম, এটা হয় না। তিনি কি বলছেন, এর জন্য আত্মাকে চেষ্টা করতে হবে অ্যাচিভ করার জন্য। তাহলে কি এটার সঙ্গে কি আমি যদি একটু হিন্দু দর্শনটার কথা একটুখানি বলি, তাহলে কি সেটা খুব একটা ব্যতিক্রম হবে? দেখবেন অনেক সময় অনেক গ্রন্থর মধ্যে প্রারব্ধ, অনেকে প্রারব্ধের কথা বলে, নিয়তির কথা বলে, যে একটি লোক খুব খারাপ কাজ করেও সে খুব ভালো রয়েছে, আরেকটি লোক একদম ভালো লোক একটা সে নানান কষ্ট পাচ্ছে, তখন লোকে কি বলছে, তোমার প্রারব্ধ রে ভাই, তুমি গত জন্মে এমন কিছু করেছিলে যার জন্য তোমাকে এখন এই জন্মে, ওই যে বিজ্ঞানের কথা, every action has its equal and opposite reaction, এটা তোমাকে ভোগ করতেই হবে, এটা তুমি ধর্মকে বিশ্বাস করো চাই না করো, তাহলে কোনোটাই তোমার যে আমার হঠাৎ এসেছে তা হয় না, এই যে হঠাৎ টাকা এসেছে হঠাৎ দুঃখ এসেছে তা হয় না, নিজেকে চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা তুমি তোমার কর্ম দিয়ে করো, তুমি কোনো সৎ কর্ম দিয়ে করো, আগের জন্মেই করো এখনকার জন্মেই করো, যদি হিন্দু শাস্ত্র মতে যদি পূর্ব জন্ম বলে কিছু থাকে,
তিনি দুটো ভাগে ভাগ করেছেন, একে ইন্টেলেকচুয়াল ভার্চু, এথিক্যাল ভার্চু। ইন্টেলেকচুয়াল মানে বৌদ্ধিক যে গুণাবলী, আরেকটা হচ্ছে এথিক্যাল ভার্চু, আমাদের অন্তরের যে ন্যায় নীতিবোধ। এই ইন্টেলেকচুয়াল ভার্চুকে তিনি আবার থিওরিটিক্যাল রিজনিং, অর্থাৎ বুদ্ধিবৃত্তি থাকলে তার মধ্যে রিজনিং থাকবে। এই যে যারা জঙ্গি, যারা ফ্যানাটিসিজম, যারা কি বলছে কোথায় যাবে, তারা নাকি জান্নাতে যাবে মানুষকে খুন করে। এটা আবার হয় নাকি? খারাপ কাজ করলে কখনো স্বর্গে যায় কেউ? কিন্তু তাদের মধ্যে তারা মনে করছে they are following the path of virtue, কিন্তু তাদের হচ্ছে ইন্টেলেকচুয়াল ভার্চুটাও নেই, এথিক্যাল ভার্চুটাও নেই। কোনো মানুষকে খুন করা, কোনো প্রাণীকে খুন করা যে একটা অপরাধ, সেটা তারা বুঝতে পারছে না, এবং খুন করে কখনোই যাওয়া যায় না জান্নাতে। তাহলে প্রথমটিকে আবার তিনি আবার দুটো ভাগে ভাগ করছেন, কারণ আমাদের হিন্দু শাস্ত্র কি বলছে, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। যখন গান্ধীজি যখন শেষ কথাটা, হে রাম, যিশু কি বলেছিলেন, ঈশ্বর এরা জানে না এরা কি করছে, কাজে ক্ষমা করে দাও, তোমার আত্মা আরো উত্তরণ হবে। না হলে কি হবে, যদি আত্মা অবিনশ্বর হয়, ওই তোমার ভেতরের ক্ষোভটা নিয়ে তুমি আবার, যদি জন্মান্তর থাকে, আবার তুমি সেই ক্ষোভটা নিয়ে জন্মাবে, তোমার পরজন্মটাও খারাপ হবে। তাহলে বিভিন্ন ভাবে কিন্তু দার্শনিকরা বোঝাচ্ছেন। থিওরিটিক্যাল রিজনিং, অর্থাৎ কিছু আছে যেগুলো পুঁথিগত, আর প্র্যাকটিক্যাল থিঙ্কিং, তুমি যে রিজনিংটাকে তুমি যা পুঁথি থেকে পড়েছো সেটাকে এবার তুমি নিজে ইন্টারপ্রেট করো, ইন্টারপ্রেট করে তুমি বাস্তবে কাজে, বাস্তবের সঙ্গে সেটাকে অ্যাপ্লাই করো, তবেই তো তোমার সেটা সার্থক হবে। তুমি অন্ধের মতন যদি তুমি কিছু পাঠ করো তবে কিন্তু হবে না। এবং সেখানেও এই গীতার কথাই ধরতে হয় যে আমি তো সবাইকে মেরেই রেখে দিয়েছি। কৃষ্ণ বলছেন তাহলে মেরে রেখেছি, তাহলে তো যে কেউ বলতে পারে আমি ওকে খুন করেছি, আমি ওকে খুন করতে পারি। ঠাকুর তো সবাইকে মেরেই রেখে দিয়েছেন, কিন্তু অত সরল নয়, এত সরলীকরণ কিন্তু কৃষ্ণ করেননি। গীতা কিন্তু অত সরল নয়, গীতাকে বুঝতে গেলে অনেক গভীরে প্রবেশ করতে হয়। আর এথিক্যাল ভার্চুটা ভার্চুস অফ ক্যারেক্টার, তোমার ক্যারেক্টারটাকে তোমাকে একেবারে সুন্দর মরাল ক্যারেক্টার হতে হবে, এবং এইগুলো বিশ্লেষণ করলে এই ধারণাই হয় যে এই ভার্চুস অফ ক্যারেক্টার মানুষের নৈতিক চরিত্র উন্নতি করে, আর ওদিকে ইন্টেলেকচুয়াল যে ভার্চু সেটা মানুষের যুক্তিবোধ, বাস্তব চিন্তা চেতনাকে করে তোলে। এবং এই যে যাদের ইন্টেলেকচুয়াল ভার্চু আছে তারাই রাজনীতির পথকে সাধারণভাবে বেছে নেবে বলে অ্যারিস্টটল মনে করছেন, আর দার্শনিকরা এথিক্যাল ভার্চুর পথকে গ্রহণ করছেন। আর অ্যারিস্টটল আরো মনে করেন যে এই ইন্টেলেকচুয়াল ভার্চু এটা জন্মসূত্রে এবং শিক্ষার মাধ্যমে লাভ করে। কারণ আমরা বলি না যে একটা 2 বছরের বাচ্চা কি সুন্দর অঙ্ক করছে, সব সলভ করে দিচ্ছে, একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে তার মধ্যে। এবং অর্থাৎ কি আমরা অনেক সময় বলি গড গিফটেড, এই যে গড গিফটেড পাওয়ারটা, তার মানে এটা সে নিয়ে জন্মেছে। এর আগে অনেকবার দেখা গেছে যে একটা 3 বছরের বাচ্চা সে গাড়ি চালাচ্ছে, বা অনেক অনেক খবরের কাগজে অনেক অনেক এরকম শোনা গেছে। তার মানে কি যে বুদ্ধিবৃত্তি ঘষে মেজে তুমি অনেক পড়াশোনা করে তুমি একটা লেভেল পর্যন্ত পৌঁছাবে, কিন্তু এই যে জন্মসূত্রে যেটা, পারিবারিক সূত্রে হেরিডিটি যেটা, সেই হেরিডিটিকে কিন্তু তুমি কখনো, সেটাকে কিন্তু কখনো তুমি ঘষে মেজে হয় না। কিন্তু এখানে আবার একটা কথা আছে, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পুত্র কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হয়েছিলেন? না,
তাহলে তো আমরা বলতে পারি যে ঈশ্বরচন্দ্রের ছেলে কেন ঈশ্বরচন্দ্রের মতন এরকম গুণাবলী পেল না, কেন আরো আরো অনেক যে শিক্ষাব্রতী আছে বা মহাপুরুষ আছে তাদের সন্তানরা কেন হলো না? এটা হয় না, এটা বাই চান্স। এবং এটার বোধহয় একটা জেনেটিক একটা এমন কিছু বিষয় আছে যেটা কয়েক জেনারেশনের পরে পরে সেগুলো হঠাৎ করে তার একটা স্ফুরণ ঘটে। এর সঙ্গে আবার একটা বিজ্ঞানের সম্পর্ক আছে। আর এথিক্যাল ভার্চু সেটা মানুষ অভ্যাসের মধ্যে দিয়ে আয়ত্ত করতে পারে বলে অ্যারিস্টটল বলছেন। কিন্তু এখানেও একটা কথা আছে, জন্মের সূত্র, জন্মসূত্রে যদি কেউ ভালো না হয় তবে দেখা যায় কোনোদিন কোনো সেরকম যদি গোবরে পদ্মফুল নিশ্চয়ই ফোটে, কিন্তু তোমার ভেতরে যদি কোনো দস্যু প্রবৃত্তি থাকে, হয়তো অনেক বছর পরে তুমি এমন একটা সিচুয়েশনের মধ্যে গিয়ে পড়লে যে তোমার ভেতরে যেটা এতদিন সুপ্ত ছিল সেটা হঠাৎ করে জেগে উঠল। এমনও হয়, আবার তার বিপরীত হয়। অর্থাৎ ভালো জায়গাতে রেখে, ভালো পরিবেশে রেখে অনেক সময় অনেক খারাপ আত্মা, খারাপ মানুষও অনেক সময় ভালো হয়ে যায়। আমি তো অঙ্গুলিমালের কথা বলেছি, এরকম আরো আরো অনেক, কিন্তু এরা কিন্তু লাখে একটা দুটো। অঙ্গুলিমালকে দস্যু থেকে সাধু করতে যাওয়া গেলে যেই সাধুর প্রয়োজন ছিল এবং রত্নাকরকে সাধু করতে গেলে যাদের প্রয়োজন ছিল তারাও কিন্তু সহজে দেখা মেলে না তাদের। কাজেই একটা জন্মসূত্রের যেমন ব্যাপার আছে, পরিবেশ পরিস্থিতিরও ব্যাপার আছে এবং ফ্ল্যাশ অফ মাইন্ডের ব্যাপার আছে। হঠাৎ করে এমন একটা ধাক্কা খেলো জীবনে যেটার দ্বারা তার ভেতরে একটা খারাপ লোকও সাডেনলি সে সবকিছু ছেড়ে চলে দিয়ে সাধু হয়ে যেতে পারে। অ্যারিস্টটল এরকম 12টা ভার্চুর কথা বলেছেন, তার মধ্যে কারেজ আছে, ট্রুথফুলনেস আছে, জাস্টিস আছে, গুড টেম্পারমেন্ট আছে, জেনারসিটি আছে, এরকম আরো অনেক আছে। এবং তিনি বলছেন কি যে রাষ্ট্রের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে ব্যক্তির জীবনকে সুন্দর করার। কারণ রাষ্ট্রে যদি একটা রেভলিউশন থাকে, একটা অ্যানোমালি থাকে, তাহলে ব্যক্তি তো নাগরিকদের যে স্থায়িত্ব, নাগরিকদের যে সম্পত্তি, তাদের জীবনের যে একটা অস্তিত্ব, সেটা কোথায় যাবে? এই যে বাংলাদেশে আজকে এইরকম সাংঘাতিক ভয়ঙ্কর অবস্থা, যেখানে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছে, সংখ্যালঘুদের চিৎকার শোনা যাচ্ছে, তাহলে এটা রাষ্ট্র কি করছে? রাষ্ট্র কি তার ব্যক্তির জীবনকে সুন্দর করতে পারছে? পারছে না। তাহলে সে তাকে সুন্দর করতে হলে ইকুইটি, এখানে অ্যারিস্টটল কিন্তু ইকুয়ালিটির ওপরেও জোর দিয়েছেন, যে তুমি সবাইকে ইকুয়াল দেবে না অধিকার, তা কিন্তু হবে না। রাষ্ট্র নাগরিকের বস্তুগত এবং নৈতিক সর্বাঙ্গীন হিত সাধন করবে। যে তুমি শুধু বস্তুগত দেখলে, নৈতিকটা দেখলে না, কোনো খারাপ খারাপ পুস্তক বেরোলো, সিনেমা বেরোলো, তাকে তুমি ব্যান করলে না, এগুলো কিন্তু রাষ্ট্র করতে পারবে না। রাষ্ট্র একটা স্বাভাবিক সত্তা এবং এটা একটা চলমান একটা সত্তা, এবং আইন কানুনগুলো রাষ্ট্রের মধ্যে ইনপুট করে, ইনসার্ট করে তাকে আরো মডার্ন করেছে। এবং এর প্রথম স্তর হলো পরিবার, অনেক পরিবার নিয়ে গ্রাম, এবং গ্রামের সমষ্টি হলো পলিস। এবং অ্যারিস্টটল কি বলেছেন, এই রাষ্ট্রগুলো ন্যাচারালি পলিসের কথা আমরা জানি যে সেটা হচ্ছে প্রত্যেকটি সেলফ সাফিসিয়েন্ট ছিল তারা, এবং যে ব্যক্তির সুস্থ সুন্দর জীবনের দায়িত্ব কেবল তার একার নয়,
তার কমিউনিটিরও দায়বদ্ধতা আছে, যে আমার জীবন আমি একা কি করে আমার দায়িত্ব থাকবে, আমার কমিউনিটি অ্যাজ আ হোল যদি আমার দায়িত্ব না নেয়, আমি যে পাড়াতে থাকি তারা যদি আমার বিমুখ হয়, যে রাষ্ট্রে থাকি সরকার যদি আমার বিমুখ হয়, আমি কোথায় যাব? এবং যে রাষ্ট্রের ভূখণ্ড অনেক বড়, তার জনসংখ্যা অনেক বেশি, তারাই ব্যক্তির স্বাস্থ্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে সফল হয়। এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, রাশিয়ার ক্ষেত্রে এটা সঠিক, কিন্তু সব সময় দেখতে হবে আমার ভূখণ্ড কম, আবার জনসংখ্যা বেশি, আমার আর্থিক ক্যাপাসিটি নেই, তাহলে তো আমি কিছুতেই আমি ব্যক্তির স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারবো না। এবং এই রাষ্ট্রই মানুষকে পলিটিক্যাল অ্যানিমাল রূপে তৈরি করেছে, যেখানে সে রাষ্ট্র মানুষের সুরক্ষা দেবে এবং মানুষও নিজের সুরক্ষা নেবে, এবং সেটা মানুষের অধিকার, যে আমার রাষ্ট্র আমাকে রক্ষা করবে, এটা আমার অধিকার। এবং নাগরিকদের উন্নত প্রশিক্ষণ দেবে, তারা নৈতিক, তারপরে বুদ্ধিবৃত্তির এবং তাদের মানসিক চিত্তের উন্নতি যাতে হতে পারে সেই শিক্ষা রাষ্ট্র দেবে, আইন কানুন সম্পর্কে মানুষকে বোঝাবে, তাদের সুষ্ঠু চরিত্র গঠন করবে, এবং তবেই কিন্তু আত্মাও সুআত্মা হবে, শরীরও সুস্থ থাকবে। এবং এই যে প্রাকৃতিক জগৎ, এই যে বিজ্ঞান, এটাকে অ্যারিস্টটল চরম বাস্তব বলেছেন, রিয়েলিটি। এবং প্রকৃতি বিজ্ঞানকে বুঝতে গেলে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন, এবং অবিরাম যে পরিবর্তন চলছে তাতে জ্ঞানের সীমারেখা পরিবর্তন হচ্ছে, নতুন সৃষ্টি, নতুন কর্মোদ্যম হচ্ছে। কিন্তু এই প্রাকৃতিক বাস্তবতার সঙ্গেও নৈতিকতা যুক্ত আছে। যে বিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্কের সঙ্গে যুক্ত, তাকে তিনি ইনএক্সাক্ট সায়েন্স বলেছেন। এবং তিনি কি বলছেন? রাজনীতির বিজ্ঞান তাদের কাছেই সফল যারা সিস্টেমেটিক ভাবে তার চর্চা করেন, এবং বিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছে কি? পর্যবেক্ষণ, চিন্তন, ভাষা, মত প্রকাশ এবং যুক্তি, প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে রিলেটেড। এবং জ্ঞান অর্জনের জন্য তোমাকে নোয়েবল থাকতে হবে। তোমার সামনে একটা টেবিল রয়েছে, তুমি যদি টেবিল সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, তুমি কি করে বলবে যে এটা টেবিল না চেয়ার, এটা কম্পিউটার না এটা একটা লাঠি? তো সেই জন্য পূর্ব থেকে জ্ঞান থাকা দরকার। প্রকৃতির নিজস্ব একটা টেলস বা উদ্দেশ্য রয়েছে, যা সচেতন অচেতন দুই হতে পারে। ন্যাচারালি প্রকৃতির উদ্দেশ্য গভীর। প্রকৃতিকে সংজ্ঞায়িত করতে গেলে মানুষের মধ্যে চিন্তা চেতনা থাকতে হবে, ভাষাটা পলিশড হতে হবে, এবং সেখানে ডায়ালেকটিক মেথড, অর্থাৎ এই যে নেতিবাচক ইতিবাচকের যে একটা আর্গুমেন্টেশন, এটার সঙ্গে এথিক্স আর পলিটিক্সের খুব যোগ আছে। অ্যারিস্টটল তার ইউডেইমনিয়া নামক যে শব্দটির উল্লেখ করেছেন, তার অর্থ ফুলফিলমেন্ট, অর্থাৎ জীবনে কিছু পেতে গেলে তাকে নির্দিষ্ট নিয়ম মাফিক তাকে অ্যাচিভ করতে হবে। তিনি পলিটিক্সের চর্চাকে হাইয়েস্ট মাস্টার সায়েন্স বলেছেন, অর্থাৎ পলিটিক্স তার কাছে সায়েন্স। কি সায়েন্স? ন্যাচারাল সায়েন্স না, হাইয়েস্ট মাস্টার সায়েন্স। এবং কেন হাইয়েস্ট মাস্টার সায়েন্স বলেছেন? কারণ এর সঙ্গে এথিক্সের যোগ আছে। আর নাগরিকের যে সংজ্ঞা তিনি দিয়েছেন, সেখানে তিনি আবার কি বলছেন? যে যেহেতু ওটা ডাইরেক্ট ডেমোক্রেসি, সেই সময় অনেক সময় গ্রিসের অনেক পলিসি ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা অ্যাসেম্বলি, কাউন্সিল, ন্যায়ালয়গুলোতে অংশগ্রহণ করছে, সরাসরি জুরি রূপে উপবেশন করছে, বা দেশের অধিবাসীদের সন্তান, তারা নাগরিক। তো নারী, কৃতদাস, বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত, অভিধাপ্রাপ্ত ব্যক্তি বা বসবাসের সূত্রে কেউ নাগরিকত্ব অর্জন করতে পারে না। আর সুনাগরিকদের অবশ্যই ভার্চু বা গুণাবলীর অধিকারী হতে হবে। শ্রমিকদের নাগরিকত্ব নেই বলেই তিনি মনে করতেন। তিনি জাস্টিসের কথা বলেছেন। জাস্টিসটা কি? চরম ভালো চরম খারাপের মধ্যবর্তী একটা যুক্তিভিত্তিক সীমারেখা, এর মধ্যে লজিক থাকবে।
এই পলিটিক্যাল জাস্টিসের সঙ্গেও কিন্তু এথিক্যাল জাস্টিসের একটা যোগ আছে। তিনি পলিটিক্যাল জাস্টিসকে সাম্যের দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন, আবার এই সাম্যকে তিনি মেরিট বা বুদ্ধির ভিত্তিতে বিচার করেছেন। তার পলিটিক্যাল জাস্টিস হচ্ছে ফাংশন অফ দ্য কমন গুড অফ এ কমিউনিটি, অর্থাৎ সবার ভালো যেখানে যুক্ত আছে, কোনো একজন দুজনের নয়। তার মতে পলিসি যারা বুদ্ধিবৃত্তি ও নীতিগতভাবে উন্নত, তারা সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু অনেকটা নিচে বাস করে। আর সাংবিধানিক তত্ত্বের ক্ষেত্রে তিনি বলেছেন সেটা তার জাস্টিস তত্ত্বের উপর ভিত্তি করে নিকোমেকিয়ান এথিক্সে পাওয়া যায়। সেখানে আমরা লফুলনেস, ইকুয়ালিটি, ফেয়ারনেস এর কথা দেখেছি। তিনি যে কতগুলো ভাগ করেছেন তার মধ্যে একজন রাজা পরিচালিত ব্যক্তি পরিচালিত রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, কতিপয় শাসক পরিচালিত অ্যারিস্টোক্রেসি, অলিগার্কি, বহু শাসক পরিচালিত পলিটি, গণতন্ত্র। তিনি রাজতন্ত্র, সম্ভ্রান্তের শাসন এবং পলিটি বা সাধারণতন্ত্রকেই উৎকৃষ্ট বলেছেন। আর টিরেনি, অলিগার্কি, ডেমোক্রেসিকে তিনি করাপ্টেড বলেছেন। তার মতে পলিটি ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ আ কাইন্ড অফ মিক্সড কনস্টিটিউশন। এটা হচ্ছে একটা মিক্সড কনস্টিটিউশন, যেখানে মধ্যবিত্ত সিটিজেনরা রুল করবে, তারা যারা মডারেটলি ওয়েলদি ক্লাস, রিচ আর পুয়ার এর মাঝে। যে শাসনতন্ত্রে মানুষ সৎ, ন্যায়পরায়ণ, সেটাই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। সেই অর্থে মধ্যবিত্তের শাসন হচ্ছে শ্রেষ্ঠ। আর অ্যারিস্টটলের মতে মধ্যবিত্তের শাসন চূড়ান্ত অলিগার্কি, গণতন্ত্রের মাঝামাঝি বিরাজ করে। তার জাস্টিস তত্ত্বর আবার একটা বিরাট ইম্প্যাক্ট রয়েছে অনেকের উপরে। তার মধ্যে জন রলসের কথা উল্লেখ করা যায়। রলসের তত্ত্ব এক্সেসিভলি ইউনিভার্সালিস্টিক and rationalistic and lacks the Aristotle's sense of community. Aristotle কিন্তু কমিউনিটির উপরে জোর দিয়েছেন, যেটা রলসের তত্ত্বের মধ্যে কিন্তু সেটার কোনো উপস্থিতি নেই। তিনিও সেই ইউনিভার্সালিস্টিক অর্থাৎ সর্বজনীনের কথা বলেছেন, তিনি যুক্তিবাদের কথা বলেছেন। তাহলে আমরা যদি এই অ্যারিস্টটলের মূল্যায়ন করি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে তিনি কিন্তু মধ্যবিত্তের শাসনের কথা বলেছেন। তাহলে আজকের জমানায় আপনি দেখুন তো, আমরা যদি ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কি আমরা ভারতবর্ষ কি অলিগার্কিক, নাকি ভারতবর্ষ অ্যারিস্টোক্রেটিক? কি বলবেন? আমরা জানি ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু এই যে ডেমোক্রেসির মানেটা কি? অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তাহলে এখানে সাধারণ মানুষের একটা বিরাট একটা ভূমিকা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অ্যারিস্টটলের গভর্নমেন্টটাকে আলোচনা করি, তাহলে আমি কি বলবো? যে তার গুড গভর্নেন্স, তিনি গণতন্ত্রকে তিনি ডিভেন্ট বলেছিলেন, সেটা প্লেটো বলেছিলেন। কিন্তু যে মধ্যবিত্তের শাসনের কথা তিনি বলছেন, তা তো অলিগার্কি, স্বৈরতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, রাজতন্ত্র কোনোটাই নয়। তাহলে কি তার সঙ্গে আধুনিক যুগের ডেমোক্রেসির যোগ নেই, যেখানে অনেক মানুষ, মেজরিটি অফ দ্য পিপল, মেজরিটির শাসন যেটা, এবং সেখানে মানুষের একটা অধিকার রয়েছে। আর আরেকটা বড় কথা, অ্যারিস্টটলের সময় থেকে আমরা অনেকটা যুগ পার হয়ে এসেছি। কাজেই
তিনি সিটিজেনশিপে নারীদেরকে কিন্তু একেবারেই তিনি বাদ দিয়েছিলেন। কিন্তু অপরদিকে তিনি যে ওই টু ইয়াংদেরকে নাগরিকত্ব থেকে বাদ দিয়েছিলেন, সেটা কিন্তু আবার আমরা যদি দেখি যে অ্যাডাল্ট না হলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা তাহলে কি দেখছি যে আধুনিক যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সক্রেটিস বলুন, প্লেটো বলুন, অ্যারিস্টটল বলুন, এরা কেউ কিন্তু অবসলিট হয়ে যায়নি। আজও কিন্তু তাদের অস্তিত্ব আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্রনীতির মধ্যে, আমাদের ভার্চু, যে আমাদের ক্যারেক্টার, আমাদের যে এথিক্স, সব কিছুর মধ্যে কিন্তু সেটা একেবারে মিলে মিশে রয়েছে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।